দিশা অর্জুনের সাথে কারে বসেছিল। অর্জুন কার ড্রাইভ করছিল। এখন কার স্পিডে চালালে কি হবে অর্জুন? একটু আস্তে চালাও না। তুমি যে কখন কি বলো দিশা, একটু আগেই তুমি বলছিলে যে জোরে চালাও জোরে চালাও, এখন আবার বলছো স্পিড স্লো করে নাও। কারণ তোমার কারণে আমার প্লেন মিস হয়ে গেছে। হঠাৎ করে কার ঝটকা দিয়ে থেমে যায়। কি হলো? কার কেন দাঁড় করিয়ে দিলে হঠাৎ? জানি না দিশা, বাইরে বেরিয়েই দেখতে হবে যে প্রবলেমটা কি হয়েছে। অর্জুন কারের বোনেট খুলে চেক করতে শুরু করে। তক্ষুনি তার চোখ পড়ে সামনের একটা থিয়েটারের ওপর, যেটা লাইট দিয়ে খুব চমকাচ্ছিল। দিশা, এটা তো দেখে কোনো থিয়েটার মনে হচ্ছে। ঠিক বলছো, চলো না অর্জুন, থিয়েটারের ভেতরে যাই। হতে পারে ওখানে কোনো প্লে চলছে। আরে তুমি কি পাগল নাকি? রাত্রির 11টা বাজে এখন। হতে পারে ভেতরে কোনো কারের মেকানিককেও খুঁজে পাবো। দিশা অর্জুনের কাছে জেদ শুরু করে। অর্জুন না চাইতেও দিশার সাথে সেই থিয়েটারের ভেতরে চলে যায়। সেই থিয়েটারের ভেতরে একটা প্লে চলছিল, কিন্তু থিয়েটারের ভেতরে সমস্ত সিট খালি ছিল। কেন জানি না দিশার একটু আশ্চর্য মনে হলো। চলো অর্জুন, এখান থেকে যাওয়া যাক। আরে এখন আবার কি হলো? ভেতরে যখন চলেই এসেছো তাহলে প্লেটা দেখি আমরা যাই না? জানি না কেন জানি আমার এখন খুব ভালো লাগছে গো। সামনে মঞ্চের ওপর একটা যুবক প্রচন্ড আশ্চর্য রকম ভাবে নৃত্য করে কোনো একটা ডায়লগ বলছিল, আর এটা দেখে অর্জুনের খুব বেশি মজা হচ্ছিল। অর্জুন, তুমি এই থিয়েটারের ভেতরে খালি চেয়ার দেখতে পাচ্ছ না নাকি? এই থিয়েটারে শুধু এই ডান্সের ছেলেটাকে ছাড়া আর কেউই নেই। আরে यार, হতে পারে এই প্লেটা কালকে হতে চলেছে আর এই অভিনেতা এখন প্র্যাকটিস করছে। অর্জুন এইটুকু বলেই ছিল, তক্ষুনি সেই ডান্সার হাসা বন্ধ করে দিল, আর সে ওই দুজনের দিকে একটা জানোয়ারের মতো দেখতে শুরু করে। তার এইরকম ব্যবহারের কারণে অর্জুন প্রচন্ডভাবে অবাক হয়। অর্জুন, আমার খুব ভয় করছে, চলো এখান থেকে। এখন সেই ডান্স করার ছেলেটা খুব দ্রুত গতিতে দৌড়ে ওই দুজনের কাছে চলে আসে। তার ভয়ঙ্কর জ্বলে পুড়ে যাওয়া চেহারা দেখে দিশা আর অর্জুনের গলা দিয়ে একটা জোরদার চিৎকার বেরিয়ে আসে। এই ঘটনার একদিন পর রাজন নিজের বাংলোর বাইরে গার্ডেনে হাঁটাহাঁটি করছিল। তক্ষুনি তার চাকর বল্লি ওখানে চলে আসে। ভালোই হয়েছে বল্লি, তুমি চলে এসেছো। আমি তো তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। তুমি কি থিয়েটারে সবকিছু পরিষ্কার করে দিয়েছো? বল্লি এদিক ওদিক দেখে আস্তে আওয়াজে বলে ওঠে, থিয়েটার সবকিছু পরিষ্কার করে দিয়েছি মালিক, কিন্তু সব সময়ের মতনই ওইখানে। এইটুকু বলে বল্লি চুপ হয়ে যায়। আর এরপর এসে বলবে কি হলো? তুমি বলতে বলতে হঠাৎ করে থেমে গেলে যে? মালিক, আজকে যখন আমি সকালবেলায় পরিষ্কার করার জন্য গেলাম তখন মঞ্চে একটা মেয়ে আর একটা ছেলের লাশ দেখতে পাই আমি, আর ওদের মুখগুলোর মাংস একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় ছিল। বল্লির কথা শুনে রাজনের চেহারায় ভয়ের ছায়া দেখতে পাওয়া যায়। তা তুমি ওদের লাশটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছো তো? আগে থিয়েটারের পাশে আমাদের যে ফাঁকা জমিটা পড়ে রয়েছে না, ওখানে সারা জীবনের মতন এবারও আমি সেটাই করেছি। ওই দুটো লাশকে ওখানে পুঁতে দিয়েছি। মনে রেখো যেন কেউ কিচ্ছু জানতে না পারে এর ব্যাপারে। এইটুকু বলে রাজন বাড়ির ভেতরে চলে যায়। ঘরের ভেতরে পা রাখা মাত্রই রাজনের স্ত্রী ওনাকে বলে ওঠে, এরকম কতদিন অবধি চলবে বলো? কতদিন পর্যন্ত আমরা এইভাবে অসহায় লোকেদের মারবো? তুমি তো এমনভাবে কথা বলছো নন্দিনী, জানো ওদের সবাইকে আমিই মেরেছি। তুমি সেই ফালতু থিয়েটারটা বিক্রি করে দিচ্ছ না কেন? আরে এখন তো আমি চাইলেও বিক্রি করতে পারবো না নন্দিনী। কিন্তু কেন? কারণ যবে থেকে ওই থিয়েটারটাকে আমি কিনেছি না, জানি না কত মানুষ ওই থিয়েটারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পুলিশের ভয়ে আমি ওদের সবার লাশ থিয়েটারের পাশে জমিতে পুঁতে দিয়েছি। ওই থিয়েটার যদি আমি কাউকে বিক্রি করলে তাহলে আমি ধরা পড়তে পারি। ওদের সবার মৃত্যুর দায়িত্ব যে আমার ঘাড়েই পড়বে, তাই না? সেই জন্য ভালো হবে যে সব সময় এই কথাটা আমরা লুকিয়েই থেকে যাব সারা জীবন। রাজন বাইরে যাওয়ার তৈয়ারি করছিল, তক্ষুনি তার বাংলোতে ইন্সপেক্টর অভিমন্যু চলে আসে। আপনারা ভাবছেন যে আমি আপনার বাংলোতে কি করছি? একদম ঠিক কথাই বলেছেন আপনি। আমি এই এলাকার নতুন থানা ইনচার্জ,
তা বলুন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আসলে কালকে রাত্রে অর্জুন নামের একজন ব্যক্তি নিজের বউ দেশার সাথে কোনো থিয়েটারে প্লে দেখতে গিয়েছিল শুনলাম, কিন্তু বাড়ি ফেরার সময় ওরা দুজন হঠাৎ করে উধাও হয়ে যায়। তাই এতে আমি কি করতে পারি? ওদের দুজনের মোবাইলের শেষ লোকেশন আপনাদের থিয়েটারের আশেপাশেই ট্রেস করা হয়েছে, আর আমি জানতে পেরেছি যে অনেক আগেও অনেক লোকজন আপনার থিয়েটারের কাছে এসেই উধাও হয়ে গেছে, যাদের আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তা আপনি এটা তো মনে করছেন না যে ওদের সবার উধাও হওয়ার পেছনে আমার কোনো রকম হাত আছে? সেরকম তো আমি এখন এই মুহূর্তে ভাবছি না। আমি শুধু আপনাদের এটা বলতে এসেছি যে যারা যারা খোঁজ হয়েছে তাদের কেসের ফাইল এখন আমি নিয়ে নিয়েছি, সেই জন্য আমি আপনাদের সাথে দেখা করার জন্য বারবার আসতে থাকবো। এইটুকু বলে ইন্সপেক্টর অভিমন্যু ওখান থেকে চলে যায়। রাজনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। নিজেকে কি মনে করো? এর নামে নালিশ তো আমি এসপির কাছে অবশ্যই করব। এইটুকু বলে রাজন রাগের চোটে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সে নিজের কারে বসতেই যাচ্ছিল, তক্ষুনি অন্য একটা কার ওখানে চলে আসে। সেই কারের ভেতর থেকে একটা সুন্দর যুবক বেরিয়ে আসে। আরে সমীর বাবা, তুমি আমেরিকা থেকে কবে ফিরলে? সারপ্রাইজ বাবা, সারপ্রাইজ। আমি জানতাম যে আপনি আমাকে দেখে অবাক হবেনি, সেই জন্য আপনাকে অবাক করতে চেয়েছিলাম। তক্ষুনি সমীরের কারের ভেতর থেকে দুজন লোক বেরিয়ে আসে আর রাজনের সামনে দাঁড়িয়ে পড়ে। ড্যাডি, এ হলো আমার বন্ধু পূজা, আর ও আমার বন্ধু রাহুল। কি হয়েছে বাবা, আমাকে দেখে তুমি খুশি নও নাকি? না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে তোমাকে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে গেছি আর কি। চলো ভেতরে যাই, চলো। রাজন ওই তিনজনকে বাড়ির ভেতরে নিয়ে আসে। নিজের মেয়েকে দেখে নন্দিনীও খুশি হয়ে যায়। এইবার তুমি আমেরিকা থেকে কতদিনের জন্য এসেছো? এইবার কিন্তু তাড়াতাড়ি যেতে দেব না। চিন্তা করো না মাম্মি, এইবার আমি কোথাও যাব না। তুমি জানো, আমি আর আমার বন্ধু তিনজন মিলে একসাথে করে আমাদের থিয়েটারে ইন্ডিয়া সব থেকে বড় প্লে করতে চলেছি। কালকে বিকালে আমেরিকা থেকে অনেক বড় বড় অ্যাক্টররাও আসবেন ওই থিয়েটারে অংশগ্রহণ করতে। আমি মুম্বাই থেকে অনেক বড় বড় লোকজনকে ইনভাইট করেছি। সমীরের কথা শুনে রাজন প্রচণ্ড অবাক হয়। তার চেহারায় ভয় দেখতে পাওয়া যায়। আচ্ছা, তুমি কি আমাদের থিয়েটারের কথা বলছো নাকি? হ্যাঁ, তারই তো কথা বলছি। যখন আমাদের কাছে এত বড় থিয়েটার উপস্থিত আছে, তাহলে অন্য থিয়েটার কেন বুক করতে যাব? আর এমনিতেই যবে থেকে ওই থিয়েটারটা আপনি কিনেছেন সে থেকে বন্দিই তো রয়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, এখন ওই থিয়েটারটাকে আমরা আবার খুলবো আর পুরো দুনিয়াকে অবাক করে দেব। আর হ্যাঁ বাবা, কালকে যে প্লেটা হবে না, তার রাইটারও আমি। এইটুকু বলে সমীর নিজের বন্ধুদের সাথে ওখান থেকে চলে যায়। রাজন খুব ঘাবড়িয়ে নিজের স্ত্রীকে বলে ওঠে, এখন কি হবে নন্দিনী? যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম সেটাই তো হলো। চিন্তা করো না, যখন থেকে তুমি থিয়েটার কিনেছো তখন থেকে সেই থিয়েটারে আজ পর্যন্ত কোনো প্লে হয়নি। হতে পারে প্লে হওয়ার পর ওখানকার পরিস্থিতি পাল্টে যাবে। তুমি বল্লিকে থিয়েটারে পাঠাও আর বলে দিও সে আমার ছেলে আর তার বন্ধুদের যেন খেয়াল রাখে। পরের দিন সেই পুরো থিয়েটার লোকেদেরকে দিয়ে ভরে যায়। সমীর নিজের বন্ধুদের সাথে খুব খুশি ছিল। ওখানে রাজন আর নন্দিনীর চেহারায় ভয় দেখা যাচ্ছিল। কি হয়েছে পাপা? আমি দেখতে পাচ্ছি তুমি যখন থেকে এখানে বসে আছো তোমার মুখে একটা ভয় রয়েছে। তোমার প্লে কবে শুরু হবে বাবা? ব্যাস বাবা, এই শুরু হবে। কিছুক্ষণের মধ্যে এখানে পর্দাটা খুলবে, তারপরে আমাদের এই থিয়েটার দেখতে দেখতে পুরো ইন্ডিয়া আর সারা দুনিয়ায় ফেমাস হয়ে যাবে। তক্ষুনি ওখানে ইন্সপেক্টর অভিমন্যু পৌঁছায়। ইন্সপেক্টর অভিমন্যু রাজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, চিন্তা করবেন না, আমি বিনা নিমন্ত্রণে এখানে আসিনি, বরং আমাকেও ইনভাইট করা হয়েছে। তক্ষুনি পূজা রাহুল আর সমীরকে বলে, চলো স্টেজে যাওয়া যাক, দেখা যাক দেরি কেন হচ্ছে। অডিয়েন্স প্লে স্টার্ট হওয়ার অপেক্ষা করছে যে। ওরা তিনজন স্টেজে পর্দার ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর স্টেজে অন্ধকার হয়ে যায় আর হঠাৎ পর্দা খুলে যায় আর একটা আশ্চর্য দেখতে ব্যক্তি ওখানে নৃত্য করতে শুরু করে। এটা আবার কিরকম প্লে? অন্যান্য সব শিল্পীরা কোথায় গেল? না কোনো অ্যানাউন্সমেন্ট, না কোনো সাউন্ড, এসব হচ্ছেটা কি এখানে?
ইন্সপেক্টর অভিমন্যু এইটুকু বলেই ছিল, তক্ষুনি সেই ভয়ঙ্কর ব্যক্তি ইন্সপেক্টর অভিমন্যুর দিকে তাকিয়ে শয়তানদের মতো হাসতে শুরু করে। হঠাৎ করে রাহুল, বল্লি আর সমস্ত লোকেদের লাশ দড়ি দিয়ে টাঙিয়ে সবাই দেখতে পারে। ওই 4 জনের শরীর পুড়ে গিয়েছিল। এটা দেখে সবাই দৌড়োদৌড়ি শুরু করে। ইন্সপেক্টর অভিমন্যু নিজের পিস্তল বার করে সবাইকে বলে ওঠে, এই স্টেজ থেকে যেন কেউ বাইরে বেরোবে না। কিন্তু ইন্সপেক্টর অভিমন্যুর কথা কেউ শুনল না। এখন থিয়েটারে শুধু 3 জন লোকই উপস্থিত ছিল। হঠাৎ করে সেই ব্যক্তি দৌড়ে দৌড়ে রাজনের কাছে চলে আসে, আর তার পুড়ে যাওয়া আর ভয়ঙ্কর চেহারা দেখে ইন্সপেক্টর অভিমন্যু ভয়ের চোটে কাঁপতে শুরু করে। কে তুমি? এই থিয়েটারটা আমার। অনেক বছর ধরে এই মানুষ এই থিয়েটারটা আমাদের কাছ থেকে কিনতে এসেছিল, কিন্তু আমি এই থিয়েটারটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমি এই থিয়েটারটাকে বিক্রি করতে রাজি হই না। একদিন রাত্রে এই লোকটা মদের নেশায় পাগল হয়ে গিয়ে আমার কাছে আসে আর জোর করে আমাকে দিয়ে আঙুলের ছাপ নিয়ে নেয় আর এই থিয়েটারটাকে নিজের নামে করে নেয় আর আমাকে জীবন্ত জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আমি এর অপেক্ষা করছিলাম, আর আজকে বেটা এখানে এসেছে। তার মানে এখানে যে কজন উধাও হয়েছে ওদের সবাইকে তুমিই মেরেছো? হ্যাঁ, আমার থিয়েটারে কোনো মানুষ এলে পরে আমি ওকে জীবন্ত ছাড়ি না। হঠাৎ করে রাজন আর নন্দিনীর শরীরে আগুন লেগে যায় আর ওরা দুজন পুড়ে ছাই হয়ে যায়। ওই ভয়ঙ্কর ব্যক্তি ইন্সপেক্টর অভিমন্যুর দিকে তাকিয়ে বলে, চলে যাও এখান থেকে, আর এখানে কখনো ফিরে আসবে না। ইন্সপেক্টর অভিমন্যু ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। সে ওই সমস্ত কেসের ফাইল বন্ধ করে দেয়।